সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলাপের অনুষ্ঠান অন্তরালের আলাপ। এবং আজকের পর্বটি আমাদের একটি বিশেষ পর্ব এজন্যই বলছি যে আওয়ামী লীগ সরকারের পতনকালের পূর্বাপর ঘটনার আলাপের অনুষ্ঠান এটি। এবং এই আলাপের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনিও বিশেষ ব্যক্তিত্ব এবং সেই সময় বাংলাদেশ পুলিশের একজন নীতি নির্ধারক, শীর্ষস্থানীয় কর্মকর্তা। আপনারা এই বিশেষ পর্বের একটি পর্ব গতকালকে দেখেছেন, আজকে দ্বিতীয় পর্ব এজন্যই বলছি যে আমরা আসলে দুটো পর্বে এটিকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু দীর্ঘ অজানা গল্প, দীর্ঘ অজানা কাহিনী, এজন্য এটিকে আসলে 3টি পর্বে ভাগ করতে হচ্ছে। আজকে দেখবেন দ্বিতীয় পর্ব, আগামীকালকে দেখবেন তৃতীয় পর্ব। আর এই আলাপে আমাদের সঙ্গে যথারীতি যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের তৎকালীন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা যারা এই অনুষ্ঠান দেখবেন সেই দর্শক মন্ডলীকে। আমরা 5 অগস্ট সকালের পরিস্থিতিতে যাব। সেই দিন পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিষয়টি আপনারা কখন অনুধাবন করতে পেরেছিলেন বা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আপনাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে? দেখুন, 5 তারিখে পুলিশের ডেপ্লয়মেন্ট ছিল খুব কম জায়গায় বলতে আমি বলি সেটা হলো শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ থাকবে। মানে পুলিশের দায়িত্ব শহীদ মিনারে ওখানে যাতে কোনো জমায়েত না হয় সেটা রক্ষা করা, পাশাপাশি মানে ডিপ্লোম্যাটিক এলাকায় পুলিশ এবং বিজিবি মিলে তারা ওই জায়গাটাকে মানে নিরাপদ রাখবে। অর্থাৎ ওখানে যাতে কোনো নাশকতা কর্মকাণ্ড বা কারফিউ, যেহেতু কারফিউ ছিল, কারফিউ বলবৎ করবে এখানে। পাশাপাশি মিরপুর এবং মুহাম্মদপুরে পুলিশের ডেপ্লয়মেন্ট ছিল। এর বাইরে সকল পয়েন্টস, যেমন যাত্রাবাড়ি, উত্তরা ছিল র্যাবের, সেটাকে মানে কারফিউ বাস্তবায়ন করার কথা। এয়ারপোর্ট, তারপরে গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, বাংলাদেশ ব্যাংক, 32 নাম্বার, সংসদ ভবন, প্রাইম মিনিস্টার্স অফিস, এগুলো পাশাপাশি এন্ট্রি পয়েন্ট হিসাবে যেমন মানে যাত্রাবাড়ি, উত্তরার ওই অংশটা তো আছেই আর্মির, মানে র্যাবের তাদের দায়িত্ব ছিল। তো এইভাবে তো ফলে পুলিশের অনেক জায়গায় তো পুলিশের উপস্থিতি ওইভাবে ছিল না, জাস্ট প্রতীকী উপস্থিতি ছিল। যেমন উত্তরার দায়িত্ব পুরোটাই র্যাবকে আগের রাত্রে 4 তারিখ রাতে সেনা প্রধান মহোদয়ের সভাপতিত্বে যে মিটিং সেখানে দিয়ে দেওয়া হয়, ফলে ওইখানে পুলিশের একটা স্কেলেটন ডেপ্লয়মেন্ট ছিল। শাহবাগ ছিল যেমন ইয়ের দায়িত্বে, সেনাবাহিনী ওখানে কারফিউ বাস্তবায়ন করবে, তো ওখানে আমাদের একটা স্কেলেটন ডেপ্লয়মেন্ট থাকে, খুব সামান্য। তো ফলে এই জায়গাগুলো তো প্রথম আমরা দেখি যে উত্তরা আসলে ছেড়ে দেওয়া হয়। উত্তরা যখন পুলিশ কে ওখানে যারা পুলিশের যে ডেপ্লয়মেন্ট যেটা ছিল ক্ষুদ্র, তো ওখানে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ওইখানে সেনাবাহিনীর গাড়িও আছে, তো সেনাবাহিনী এবং র্যাবের গাড়ি আছে, তো সেনাবাহিনীর মেজর তাদেরকে বলেছে যে ঠিক আছে, এদেরকে এখান থেকে ছেড়ে দেন, ওই এয়ারপোর্টের সামনে, এরা এয়ারপোর্ট পর্যন্ত যাবে, এয়ারপোর্টে আমাদের যে ডেপ্লয়মেন্ট আছে ওখানে তাদেরকে ওই পর্যন্ত ওখান থেকে ঠেকিয়ে দেবে। তো এইটা আমরা যখন দেখছিলাম, এটা যখন সিসি ক্যামেরায় দেখলাম যে এরা লাঠি সোটা নিয়ে দলে দলে আসলে ঢুকে পড়েছে, তো তখন আমরা যোগাযোগ করার পর বললো যে এয়ারপোর্টের ওখানে যারা ওই রাস্তায় যারা ছিল, দেখলাম এটা আমরা সিসি ক্যামেরায় দেখলাম যে ছেড়ে দেওয়ার পর তখন আমরা আবার তাদের সাথে যোগাযোগ করার পর বললো যে নিকুঞ্জ পর্যন্ত যাবে, নিকুঞ্জে আমাদের ডেপ্লয়মেন্ট আছে, তারপরে আর যেতে দেওয়া যাবে না। তো এরা যখন এই নিকুঞ্জ পর্যন্ত চলে এসেছে, তখন আমরা পুলিশের পক্ষ থেকে ইয়ে করলাম যে তাইলে গণভবন আমাদের রক্ষা করতে হবে। তো গণভবন রক্ষার প্রাথমিক দায়িত্ব তো এসএসএফ, পিজিআর তাদেরই।
পাশাপাশি ওখানে মানে যে এসপিবিএন একটা আছে, এপিবিএন এরই অংশ, যে তারা এটা, কিন্তু ওখানেও আমাদের ডেপ্লয়মেন্ট পুলিশের বাইরে আর কি, গণভবনের বাইরে ওই সন্নিহিত এলাকায় ডেপ্লয়মেন্ট ছিল। তখন আমরা করলাম যে এই ইয়ামুখী উত্তরা থেকে এই গণভবনমুখী এই স্রোতটাকে ঠেকাইতে হইলে আমাদের এডিশনাল ফোর্স পাঠাইতে হবে, যেহেতু আর্মি এটাকে করছে না, তারা মানে কোঅপারেট করছে না। তারা বলছে, এক সময় বলছে যে এয়ারপোর্টে ঠেকাবে, এক সময় বলছে নিকুঞ্জতে ঠেকাবে। তো তখন আমরা আমাদের যে স্ট্যান্ড বাই ফোর্স ছিল ডিএমপি কন্ট্রোল রুমে, তো তাদেরকে বললাম, সেটা তখন এডিশনাল কমিশনার হারুন আর রশিদ, তার নেতৃত্বে একটা বড় টিম বনানীতে যায়। তো বনানীতে যায়, মানে ওরা ওই বনানী পরে আর যেতে পারে না, কারণ সামনে তখন তারা এই যে দেখে যে আসছে, অর্থাৎ উত্তরা থেকে আগত যে স্রোতটা সেটা আসছে। তো তখন ওইখানে যে ব্রিগেড কমান্ডার ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল একজন ছিলেন, তিনি হারুনকে বলেন, আমাদের যে এডিশনাল কমিশনার, তাকে বলে যে আপনারা যদি শক্তি প্রয়োগ করে ঠেকাইতে চান ঠেকাইতে পারেন, আমরা কিন্তু সাথে নেই। তো তারপর হারুন তো একটু ঘাবড়াই যায় যে এত বড় স্রোত, সেনাবাহিনী যদি সহায়তা না করে, কারণ ইনেট টু সিভিল পাওয়ার, আমাদের সহযোগিতার জন্যই তো তারা এসেছে, তো ব্যারিকেড দিয়ে যদি তারা দাঁড়ায়, তো ফলে এটা দেখা যায়। তখন হারুন আবার বলে যে তাহলে আমরা কি করব, বলে যে আমাদের পরামর্শ হইলো যে আপনি চলে যান, আপনার লোকজন নিয়ে এখান থেকে চলে যান, অর্থাৎ তার যে পুলিশ গ্রুপটা। তো হারুন তখন যোগাযোগ করার পর তাকে বলা হয় পুলিশের পক্ষ থেকে, শিশু পর্যায়ে, ঠিক আছে, তুমি যেহেতু তারা ওখানে আছে, তুমি চলে আসো। তো পরে হারুন তার দলবল নিয়ে চলে যায়। তো এই একই সময় যাত্রাবাড়ির ইয়েটা খুলে দেওয়া হয়, এবং শাহবাগ যেটা জমায়েত নিষিদ্ধ ছিল, সেখানেও প্রোটেস্টাররা বিভিন্ন কর্নার থেকে আসতে থাকে। তখন পুলিশে ওখানে ছিল আমার জানা মতে পুলিশের একজন জয়েন্ট কমিশনার পদমর্যাদা সুদীপ চক্রবর্তী, তার সাথে সে তখন ওই যে ওখানে আর্মির সাথে যোগাযোগ করে বলে আসতে দেন। তো এইভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে সেনাবাহিনী বলেছে যে এটা করা যাবে না, সেখান থেকে কিন্তু সরে গিয়েছে প্রোটেস্টাররা। তো এটা হয়েছে। তো ফলে তাদের একটা নিয়ন্ত্রণ এবং তাদের একটা যোগাযোগ ছিল অন্তত কিছু লোকের সাথে, এইটা মানে খুব পরিষ্কার ছিল। তো তখন তো আর আমাদের পক্ষে এইটা ধরে রাখা, কারণ আমাদের ডেপ্লয়মেন্ট যেখানে নাই সেখান থেকে অন্য জায়গা থেকে পুল করে তাৎক্ষণিকভাবে এটা ওই সমস্ত জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। ফলে আমাদের বলা ছিল যে গণভবনে যাতে মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যা করা দরকার তোমরা করবা, যাতে। তো কিন্তু একটা পর্যায়ে তো প্রধানমন্ত্রীও বেরিয়ে যান ওখান থেকে, মোটরকেট নিয়ে বের হয়ে যান। তো বের হয়ে যাওয়ার পরে পুলিশের যারা ডেপ্লয়মেন্ট ছিল তারা, কারণ ওইটা রক্ষার দায়িত্বই ছিল সেনাবাহিনীর, এবং আমি বিশ্বাস করি যে ওখানে যারা ডিপ্লয়েড ছিল তারা যদি শুধু দাঁড়িয়ে বলতো যে এটা রাষ্ট্রীয় সম্পত্তি, এটা ভাঙা যাবে না বা এটা নষ্ট করা যাবে না, এটা ঢোকা যাবে না, আমার ধারণা প্রোটেস্টাররা তাহলে ওইটা করতো না। তো এখানে আসলে আমি যেটা বুঝতে পেরেছি আগে এবং পরের ইয়ে থেকে, যে শুরু থেকেই, অর্থাৎ এই যে 18-19 জুলাই থেকে তাদের টার্গেটই ছিল গণভবন। অর্থাৎ এইখানে গণভবনে যারা গিয়েছে, পরবর্তীতে আমি অ্যানালিসিস করেও দেখেছি, যেহেতু অফুরন্ত সময় পেয়েছি আমি এখন, এবং ওই সময়কার আগেরও কিছু মানে ইনফরমেশন, ইন্টেলিজেন্স এবং পরে, যে তো গণভবনে একটা গ্রুপের তো উদ্দেশ্য ছিল যে প্রধানমন্ত্রীকে হত্যা করে উল্লাস করা, যেটা এইটা আমার ধারণা যে এটা ডিপ স্টেটের এজেন্ডার ভিতরে ছিল, মানে থাকতেও পারে, কারণ ইউনূসের এজেন্ডার ভিতরে এটা ছিল, এটা আমি নানাভাবেই আমি বিশ্বাস করি যে ইউনূস সাহেব এটাই চেয়েছেন। তো যাই হোক, তো এখানে 3 শ্রেণীর লোক গেছে। একটা গেছে যে জাস্ট মানে করার জন্য, লুটপাট করার জন্য। তারা মনে করেছে যে গণভবন, এই যে ন্যারেটিভ ছিল যে কি হাজার হাজার কোটি টাকা, এই টাকা, ডলার, পাউন্ড, সোনা,
তারপরে ডায়মন্ড, এই সমস্ত ভ্যালুয়েবলস পাওয়া যাবে, প্রচুর পাওয়া যাবে। তো সেইগুলো তারা লুটপাট করার জন্য একটা গ্রুপ গিয়েছে। একটা গ্রুপ গিয়েছে প্রধানমন্ত্রীকে, কারণ তখনও তো এরা যেহেতু রাস্তায় ছিল, এরা তো জানে না যে প্রধানমন্ত্রী গণভবনে আছেন কিনা নাই। এক গ্রুপের টার্গেটই ছিল, এবং এর ভিতরে জঙ্গি গোষ্ঠী ছিল, যে প্রধানমন্ত্রীকে হত্যা করা, তাকে হত্যা করে এই লাশ নিয়ে উল্লাস করা, এটা ছিল একটা। আর একটা গ্রুপ গেছে জাস্ট আউট অফ কিউরিওসিটি, দেখার জন্য। তো ওই যে যারা লুটপাট করতে গেছে তারা তো দেখেছে যে কেউ বালতি, কেউ বদনা, এগুলো, কেউ পুকুরের মাছ, ওখানে ডায়মন্ডও পাওয়া যায় নাই, স্বর্ণও পাওয়া যায় নাই, লক্ষ লক্ষ টাকাও পাওয়া যায় নাই। আবার এইরকম একেবারে কি মানে বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র, সেইগুলো কিছু পাওয়া যায় নাই। বা উনি স্বর্ণের খাটে মানে শয়ন করিতেন, এরকম কোন স্বর্ণের খাটও ওখানে পাওয়া যায় না। যা পাওয়া গেছে খুবই অর্ডিনারি। তো ফলে দেখেন ন্যারেটিভস, মানুষের যে ন্যারেটিভস গুলো ছিল সেইটার সাথে বাস্তবের কতটা মানে অমিল। ফলে ন্যারেটিভস এর একটা প্রচন্ড শক্তি, যে এই ন্যারেটিভস আসলে এই ন্যারেটিভস যেটাকে অনলাইন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং অনেক মানুষকে একেবারে যারা না বুঝে এই শেষ পর্যন্ত এই আন্দোলনের সাথে ছিল, একেবারে না বুঝে, তারা মনে করেছিল যে তারা একেবারে বাংলাদেশকে ইয়ে বানাই দিবে, আমেরিকা বানাই দিবে। শুধু আওয়ামী লীগই ওইটার অন্তরায়, যে আমেরিকার মতো উন্নত সমৃদ্ধশালী একটা দেশ বানাই দিবে। তো তারপরে এখন তারা নিশ্চয়ই রিয়েলিটিটা বুঝতে পারছেন যে কত খারাপ পরিস্থিতি। তো এখানে আরেকটা বিষয় প্রণিধানযোগ্য, সেটা হলো পুলিশ। পুলিশ কেন টার্গেট হলো? পুলিশকে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ থাকে আসলে সবচেয়ে মানে ল এনফোর্সিং এজেন্সি বলেন, বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা রক্ষায় পুলিশের উপর নির্ভর করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ যে গণতন্ত্রের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ যেটাকে বলা হয় ভারত, ভারতে কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা বলেন, কিংবা এই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের লোকজন, মূলত পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোক, অর্থাৎ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক একেবারে। তো পুলিশও তো আসলে সিভিল সার্ভিসেরই অন্তর্ভুক্ত। তো কিন্তু বাংলাদেশে তো আসলে ৭৫-এর পরে পুলিশ মানে সিভিল প্রশাসন কিছুটা ইয়ে ছিল, বিশেষ করে পুলিশে এই যে এখন দেখি মাঝে মধ্যে লেখা হয় যে বিরোধ চলতেছে, গোলমাল চলতেছে, একজন আবার সোশ্যাল মিডিয়ায় মানে পুলিশ হেডকোয়ার্টার থেকে বিবৃতি দেয়া হয় যে এক শ্রেণীর লোক সিনিয়র অফিসারদের দুর্নাম বদনাম করতেছে। তো এইটার শুরুও কিন্তু মানে পুরনো, কিন্তু আমাদের সময় এটা এত প্রকট হয়নি। তো এই পুলিশকে শক্তিহীন করে রাখার একটা প্রক্রিয়া ৭৫-এর পরেই, বঙ্গবন্ধুকে হত্যার পরেই আসলে শুরু হয়, এবং এইটা কিন্তু কন্টিনিউ করেছে বিভিন্ন সময়। এবং এইখানে আমরা জানি যে নতুন নতুন গোয়েন্দা সংস্থা তৈরি করা হয়েছে, গোয়েন্দা সংস্থা ছিল যাদেরকে দল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, রাজনৈতিক দল গঠন করবে, রাজনীতিবিদদের ভয়ভীতি দেখিয়ে পার্টিতে যোগদান, যেটা এরশাদ সাহেব সফলতার সাথে করেছেন জিয়াউর রহমান সাহেব। তো এই ধারা কিন্তু চলছে। ফলে পুলিশকে এক ধরনের ইয়ে করা, তাদের গালিটালি দিয়ে, সিভিল সোসাইটিকে দিয়ে তাদের বিরুদ্ধে বলানো, পাশাপাশি পুলিশের যাতে কোনো সংস্কার না হয়, এটাকে একটা অবহেলিত বাহিনী হিসেবে রাখারই বিভিন্ন সময় প্রচেষ্টা হয়েছে। কিন্তু ৯৬ সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেন, তখন কিন্তু উনি পুলিশের কিছুটা যে মর্যাদা দেওয়া, ক্ষমতায়ন, এটা শুরু করেন, এবং ২০০৯ সালে উনি পুলিশকে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী হিসাবে পুলিশকে গড়ে তোলার কিছু পদক্ষেপ নেন। এইটা অনেক গভর্নমেন্ট, অনেক মেশিনারিজের জন্য এইটা সহ্য হয়নি। তারা মনে করেছে যে পুলিশ সবসময় থাকবে সাবঅর্ডিনেট সার্ভিস হিসাবে, মানে সবার ফুট ফরমাস খাটার ইয়ে হিসেবেই পুলিশ থাকবে, যে অর্থাৎ বলবে একটা রিপোর্ট, আজগুবি একটা রিপোর্ট দিবে, ওই রিপোর্টের পিছনে পুলিশ ছুটবে। কিন্তু প্রধানমন্ত্রী এই মিথটা ভেঙে দিয়েছিলেন। উনি পুলিশের যে মর্যাদা সেটা বৃদ্ধির চেষ্টা করেছেন। উনি ইন্সপেক্টর জেনারেলের যে অর্থাৎ বঙ্গবন্ধুর আমলের পদমর্যাদা সেইটা ফেরত দিয়েছেন। উনি ইন্সপেক্টরদের
প্রথম শ্রেণীর পদমর্যাদা দিয়েছেন, যেটা যেহেতু ইন্সপেক্টর অফিসার ইনচার্জ থাকে এবং থানা লেভেলে সকলেই দেখা যায় যে মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদা। তো সেই ক্ষেত্রে ইন্সপেক্টরের যে শিক্ষা দীক্ষা যোগ্যতা সেটা কিন্তু আসলে মানে আহ, সেই হিসেবে সে এটা ডিজার্ভ করে। আগের মতো তো ওই নাই যে কি বলে নাম টিপসই দিয়া কনস্টেবল সে ইন্সপেক্টর হয়েছে সেই ধারা তো নাই। এখানে সাব ইন্সপেক্টর হিসেবে রিক্রুট হয়, কিংবা এস কনস্টেবল হিসেবে যারা রিক্রুট হয় তারা থাকে, ইন্টারমিডিয়েট পাস থাকে। তো ফলে তারা ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়, কিন্তু বেশিরভাগই হয় আসলে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর তো আমরা দেখেছি যে বিগত কয়েকটা রিক্রুটমেন্টে মূলত মাস্টার্স পাসের সংখ্যাই বেশি। তো ফলে তারা পদোন্নতি পেয়ে একটা ধাপে যে প্রথম শ্রেণী পাবে না, এটা তো আসলে মানে বলা যায় যে এক ধরনের ডিসক্রিমিনেশন। তো এইভাবে পুলিশকে যে করে, তো ফলে একটা রাষ্ট্রের মেশিনারিজদের একটা বড় অংশের ধারণা হয় যে পুলিশ বেশি বেড়ে গেছে, পুলিশকে বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে, যে কারণে পুলিশের বিরুদ্ধে অর্গানাইজড প্রোপাগান্ডা এইটা চালানো হয়েছে এবং পুলিশকে টার্গেট করে। এবং আমি জানি যে পুলিশ মায়ের খাক এটা তাকিয়ে তাকিয়ে দেখেছে। যাত্রাবাড়ি ঘটনা বলেন, যে যাত্রাবাড়ি ঘটনাটা যদি আমরা বলি 5 তারিখে, ওইখানে 600 পুলিশ ছিল, অফিসার সহ, সিনিয়র অফিসার সহ 600 পুলিশ আটকা পড়ে গেছে। তাদের 4 দিক থেকে ঘেরাও করেছে, কয়েকজনকে ওই যে বাউন্ডারির বাইরে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে পুলিশের সদস্য। তারপর তারা ওয়াল ভেঙে ওখানে ঢোকার চেষ্টা করছে, পুরো থানা কম্পাউন্ড জ্বালিয়ে দেবে। তো এখন 600 পুলিশ সদস্য ওখানে, 600 পুলিশ সদস্যের কাছে পর্যাপ্ত অস্ত্র আছে, গুলি আছে, যানবাহন আছে, এপিসি আছে, সবই আছে, কিন্তু তাদেরকে এমন ভাবে ঘেরাও করেছে যে তাদেরকে ওখানে পুড়িয়ে মারবে, সবাইকে পুড়িয়ে মারবে। তো এবং অস্ত্রগুলো নিয়ে যাবে। তো তখন পুলিশের কি করা কথা? এটা বিশ্বের সবচাইতে মানে উন্নত মানবাধিকারের যারা পুলিশ আছে যে সমস্ত দেশ, সেই দেশের কানাডার পুলিশের অবস্থা যদি এরকম হইতো যে তাদেরকে এইভাবে ঘেরাও করে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে এবং কয়েকজনকে অলরেডি পুড়িয়ে মেরেছে, তারা কি করবে এখানে বলেন? তারা কি শান্তির বাণী শোনাবে, রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে এদেরকে? তো তখন তারা চেষ্টা করেছে যে তাদের নিজের জীবন বাঁচানো, এটা মানে লাইফের সেফটি, এটা তো আপনার একেবারে প্রাইমারি মানে হিউম্যান রাইটস এর বা যে ফান্ডামেন্টাল রাইটস এর এটা একেবারে প্রথম শর্ত হইলো যে মানে কি বলে রাইট টু লাইফ। তো সেই তার জীবন বাঁচানোর জন্য তখন তারা একযোগে বের হয়ে আসার চেষ্টা করেছে ওখান থেকে। এখন 600 মানুষ বের হয়ে না আসতে পারলে কি হইতো, তারা ওখানে পুড়ে মারা যেত এবং এই অস্ত্রগুলো অন্যান্য অস্ত্রের মতোই এই এদের হাতে চলে যেত। তখন পুলিশ কি করেছে, তারা একটা জায়গা করেছে, তারা শক্তি প্রয়োগে একটা জায়গা করে তারা তাদের যে যানবাহন, সাজ সরঞ্জাম অর্থাৎ অস্ত্রগুলি, এগুলো নিয়ে তারা একযোগে 600 মানুষ ওখান থেকে বের হয়ে এসেছে। তো আসার পথে তাদের হয়তো কিছু ওই জায়গা থেকে বের হওয়ার জন্য কিছু শক্তি প্রয়োগ হয়েছে। তো এখন এটা দায়িত্ব ছিল যারা তদন্ত করবেন যে ওইখানে পুলিশ কি পরিস্থিতিতে গুলি করবে। ওখানে যদি 5 জন মানে প্রোটেস্টার মারা গিয়ে থাকে, 6 জন ওখানে 8-10 জন পুলিশ সদস্য, 8 জনের সম্ভবত ডেড বডি পাওয়া গেছে পরবর্তীতে। আর মানে ওখানে পুরাই মারছে কতজন সেটার তো হিসাব নাই পুলিশের সংখ্যাটা। তো ওখানে যদি 5-10 জন প্রোটেস্টার ওখানে যারা আহত হয়ে থাকে বা কেউ কেউ মারা গিয়ে থাকতে পারে, তো সেই শক্তি প্রয়োগটা জাস্টিফাই কিনা, এটাই হওয়া উচিত ছিল তদন্তের মানে মূল বিষয়। কিন্তু সেটাকে তো পুলিশের হত্যা বা পুলিশ আহত হয়েছে বা পুলিশ সরঞ্জাম, এটা তো তদন্তই করা যাবে না, এক ধরনের ইনডেমনিটি দেওয়া আছে। তো ফলে পুলিশটা ধ্বংস হয়ে যাক, পুলিশ আর যাতে জীবনে মাথা তুলে দাঁড়াতে না পারে, এই ধরনের একটা মানে রাষ্ট্রের কোন কোন অর্গান সেটা চেয়েছে এবং সেটা তারা, আমি বিশ্বাস করি তারা সফল হয়েছে। পুলিশের উপর ন্যাক্কারজনক হামলা, হত্যা যজ্ঞ, আপনার হিসেব মতো কত সংখ্যক পুলিশ হত্যার শিকার হয়েছে? দেখুন, 5 তারিখের পর থেকে আমার কোনো রেকর্ডে আসলে অফিসিয়াল রেকর্ডে অ্যাক্সেস নাই। ফলে আমি বিশ্বাস করি যে এই সংখ্যা কত হতে পারে সেটা সঠিকভাবে প্রকাশ করা হয়নি, হচ্ছে না।
বা চেষ্টাও হয়নি, কেননা এখানে যারা মিসিং আছে এখন পর্যন্ত মিসিং, আমি এই মিসিং এর সংখ্যাটা কয় শত আমি আসলে জানি না। ফলে কারণ এইটা এক্সাক্ট গভর্নমেন্টের খাতায় কি আছে যে কতজন চাকরিতে যোগদান করে নাই এখন পর্যন্ত, এই সংখ্যাটা আমি বিশ্বাস করি যে তারা মানে তাদের ভিতরে শুধুমাত্র যাদের এজাহারে নাম আছে, অর্থাৎ মামলায় যাদের নাম আছে, তারা ছাড়া বাকি যারা কাজে যোগদান করে নাই, আমি মনে করি এটা 99% তারা মারা গিয়েছে। ফলে সঠিক সংখ্যাটা আমি, যেহেতু মিসিং এর সংখ্যাটা আমি জানি না, তো কাজেই আমি সঠিক সংখ্যাটা বা একটা অনুমান ভিত্তিক আমি বলতে পারবো না, তবে যে সংখ্যা বলা হয়েছে তার চাইতে অনেক অনেক বেশি। আমরা শুনি যে 3,000-এর বেশি পুলিশ সদস্য নিহত হয়েছে। জানি না এর সত্য মিথ্যা, নিশ্চয়ই একদিন তদন্ত হলে বেরিয়ে আসবে। আচ্ছা, একটা জিনিস একটা আলাপ ছিল যে আন্দোলন দমনে শীর্ষ পর্যায় থেকে অতিরিক্ত বল প্রয়োগ, টিয়ার শেল কিংবা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল কি আসলে সর্বোচ্চ পর্যায় থেকে, যার প্রেক্ষিতে বিচার পর্যন্ত করা হচ্ছে? দেখুন, এটা যারা কিছু কিছু কেউ কেউ আসলে আইন জেনে বলেন, আর কেউ কেউ মানে জেনে বলেন, অর্থাৎ জ্ঞান পাপী স্বীকার করবেন না, আর কেউ কেউ আইন জানেন না। এখানে হুকুম দেওয়ার তো কোনো বিষয় নেই। পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর জেনারেল সকলেরই শক্তি প্রয়োগের মানে আছে, এখতিয়ার আছে। তো এবং সেখানে যে যখন ডিপ্লয় করা হয়েছে, যেখানে যে ডিপ্লয়মেন্ট করা হয়েছে তাদের উপর নির্দেশনা কি, যে তোমাদের সেফটি পাশাপাশি জনগণের জানমাল রক্ষার জন্য, নিরাপত্তা রক্ষার জন্য যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, আইন যেটা এলাও করে তোমরা সেইটাই করবা। এইটাই তো ইনস্ট্রাকশন ছিল। এর বাইরে অমুক জায়গায় গুলি করবা, দেখা মাত্র গুলি করবা, এটা তো বলার কোনো আইনগত ভিত্তি নাই এবং এটার দরকারও নাই। তো ফলে যারা যেখানে দায়িত্বে ছিল তারা তাদের নিজেদের জীবন, কারণ তাদের নিজেদের জীবন যে বিপদাপন্ন হয়েছিল এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার কথা না। 18-19 থেকে যে পুলিশের উপর ঢালাও আক্রমণ শুরু হয়েছে এবং পুলিশ মেরে মানে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে, এই চিত্র তো কারো অজানা নয়। তো ফলে পুলিশের উপর হামলা হয়েছে, তো পুলিশের উপর হামলা হলে পুলিশ কি ওখান থেকে পালিয়ে যাবে নাকি এটা প্রতিহত করবে? তো শক্তি প্রয়োগ করবে। এই শক্তি প্রয়োগের জন্য কারো হুকুম দেওয়ার দরকার নেই। সে ও যেখানে ছিল সে তার আইনের মানে আইন তাকে যে সমস্ত মানে কি বলে উইপন্স দিয়েছে, অর্থাৎ যে সমস্ত অধিকার দিয়েছে, সেই অধিকার সে প্রয়োগ করেই তো সে সার্ভাইভ করবে ওখানে। এখন ধরেন বিটিভিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, একটা স্টেট টেলিভিশন। আমরা বিটিভি কে নিয়ে যত বাতাবি লেবু টিভি বা যেভাবেই উপহাস করি, এটা তো একটা সরকারি সম্পত্তি এবং একটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এইটা যখন হামলা করে, তো এই হামলাকারী আমি আসলে এই উনারা তো আর এগুলো দেখবেন না, যারা মানে বাংলাদেশকে এই এত বছর নসিহত করেছেন যে তো ওই সমস্ত দেশের যদি একটা স্টেট টেলিভিশন আক্রান্ত হতো, স্টেট টেলিভিশনও না, আমি সিএনএন, বিবিসি কিংবা আমি কানাডায় সবচেয়ে বেশি কি চলে কোন টিভি আমি জানি না, এ ধরনের একটা টিভি সেন্টারে এরকম যদি একদল লোক হামলা করে, তো ওখানে তারা কি এটাকে তাদেরকে মালা দিয়ে বরণ করবে, পুষ্পমাল্য দিয়ে বরণ করবে? আমরা দেখি নাই ইউকেতে যখন ওই যে রায়ট হলো কয়েক বছর আগে, তখন কি মানুষ মারা যায় নাই, প্রোটেস্টাররা মারা যায় নাই? বিশ্বে কোথাও এরকম হামলা হলে তো এগুলো তো সন্ত্রাসী হামলা বলা যায়। এই সন্ত্রাসী হামলা প্রতিরোধে কি শক্তি প্রয়োগ করবে না? তো শক্তি প্রয়োগ করেছে। এখন তদন্তের বিষয় ছিল বা আইনগতভাবে কোনটা আছে, আইনগত হয়েছে যে শক্তি প্রয়োগ হয়েছে, এই শক্তির প্রয়োগটা যথাযথ হয়েছে কিনা, এইটা রেশনাল ছিল কিনা, এর চাইতে কম শক্তি প্রয়োগ করে এটা থামানো যেত কিনা, এইটা হলো তদন্তের বিষয়। এখানে তো কয়জন মারা গেল এইটা বিবেচ্য বিষয় না। দেখবে যে এখানে বিনা উস্কানিতে পুলিশ গুলি করেছে কিনা, কিংবা গুলি না করে ওখানে লাঠিচার্জ করে পারা যেত কিনা, এগুলো তদন্তের বিষয়। সেগুলো না করে মানে একতরফা বিচারারিত তদন্ত, আমি আগেও বলেছি এটা তো কোনো তদন্ত হচ্ছে না। কারণ তদন্ত মানে একই ঘটনার অংশ বিশেষ আপনি তদন্ত করবেন আর এক অংশ তদন্ত করবেন না, সেইটা তো কোনো মানে
কোন পৃথিবীর কোন তদন্তের ডেফিনেশনে সেটা পড়ে না। এক অংশ আপনি ইন্ডেমনিটি নিয়ে একেবারে বন্ধ করে দিলেন, আর এক অংশের তদন্ত আপনি ফেয়ার ইনভেস্টিগেশন করবেন এবং এইটার মানে একটা ফেয়ার জাস্টিস দেবেন, এটা কি সম্ভব? এটা তো একটা অবাস্তব, এবং সেটাই হচ্ছে। এটা জাস্ট যেটা হচ্ছে সেটা হলো প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা। এটা আইসিটিটা তৈরি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। তো যুদ্ধ অপরাধীদের যারা বংশধর, যুদ্ধ অপরাধীদের যারা প্যাট্রোনাইজার ছিল, যুদ্ধ অপরাধীদের যারা সমর্থক, তারাই এই আইসিটির এই যে আইন কানুনগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে পরিবর্তন করে করে এটা একেবারে বেসিক জায়গায় তো যে ওয়ার ক্রিমিনাল যারা ছিল, এবং সেটা সুনির্দিষ্ট 71-এর, তো সেই যে একটা মৌলিক জায়গা চেঞ্জ করেছে ইয়ে দিয়ে, অর্ডিন্যান্স দিয়ে, এটা যেটা পার্লামেন্টে পাশকৃত আইন, সেটা তো কতদূর ফেয়ার? এবং এটা জাস্ট এটা প্রতিশোধ পরায়ণতা, জাস্ট প্রতিহিংসা এবং হিংসার বশবর্তী হয়ে এটা প্রতিশোধ গ্রহণ, তো সেটাই হচ্ছে। পুলিশকে ধরেন নিষ্ক্রিয় করবার চেষ্টা হয়েছিল, এমনকি শেষ পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত আপনার কথায় যেটি বেরিয়ে এলো, আপনাদের পুলিশের মধ্যে শীর্ষ পর্যায়ে কোনো ষড়যন্ত্র ছিল কিনা? কারণ আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী সময়ে তৎকালীন আইজিপি ক্যাঙ্গারু কোর্টে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হয়েছেন। তিনি কি বাঁচার তাগিদে হলেন নাকি ষড়যন্ত্রের অংশ হিসেবে? এটা আমার মনে হয় তিনি বাঁচার তাগিদে করেছেন এবং ভয়ে করেছেন। ওই ভয় করেছেন, কারণ হলো তার মানে কনফেশনাল স্টেটমেন্ট যেটা, অর্থাৎ রাজসাক্ষীর যে জবানবন্দি, যেটা তো পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা যদি সঠিক হয়ে থাকে, এখানে দেখুন আমি একটা জায়গায় আছে যে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে বলেছে যে এইটা মানে কি, প্রধানমন্ত্রী বলছে যে কোনো কঠোর হাতে এই দমন করতে হবে, প্রোটেস্টারদের দমন করতে হবে। তো এইটা আইজির কাছে টেলিফোনে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো ওইখানে উপস্থিত ছিলেন একজন জুনিয়র কর্মকর্তা, মানে আইজিপির তুলনায় উনি খুবই জুনিয়র, যে একজন এডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা ওনার সামনে উপস্থিত, যার নাম হলো সম্ভবত প্রলয় কুমার জুয়াদ্দার। তো আইজিপির কোনো রোল নাই, আইজিপি কে টেলিফোনে বলছেন, আর এইটা উনার টেলিফোনের কনভারসেশন প্রলয় কুমার জুয়াদ্দার শুনে এইটা সে ডিএমপি কমিশনার এবং অন্যান্যকে নির্দেশ দিছে যে প্রধানমন্ত্রীর নির্দেশ হলো এইটা। তো এখানে টেলিফোনে শুনলেন, মানে মানে প্রধানমন্ত্রীর কোন রেফারেন্স তো আইজিপি ব্যবহার করেননি, যে প্রধানমন্ত্রী, কারণ ওনার সাথে তো দেখা হয়েছে প্রধানমন্ত্রী, এবং মানে 4 তারিখ 2বার দেখা হয়েছে ওনার সাথে। তারপরে 4 তারিখের আগে মানে ওই দিন ছিল সম্ভবত 3 তারিখ শনিবার উনি দেখা করেছেন, এবং দেখা করার সময় আমিও সাথে ছিলাম। তো এই সমস্ত জায়গায়, কোন জায়গায়, বা তার আগেও তো বারবার উনি দেখা করেছেন, কোন জায়গায় উনাকে বলেন নাই প্রধানমন্ত্রী যে শক্তি প্রয়োগ কর বা কঠোর হাতে এই আন্দোলন দমন করতে হবে, কঠোর হাতে নৈরাজ্য দমন করতে হবে বা গুলি করতে হবে, এইটা উনাকে কোনো নির্দেশনা দেন নাই। উনাকে নির্দেশনা দিয়েছেন কে? মানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রেফারেন্স ব্যবহার করে উনাকে বলেছেন, আর উনার টেলিফোনের কনভারসেশন সামনে যে দাঁড়ানো ছিল প্রলয় কুমার জুয়াদ্দার, সে শুনে উনার এন্ডোর্সমেন্ট ছাড়া সে বলে দিয়েছে যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আইজিপি সাহেবকে বলেছেন এই। তো এইটা কি, মানে এটা কোনো কনফেশনাল স্টেটমেন্ট যেটার উপর ভিত্তি করে সাজা দেওয়া যায়? বলুন। তো এইটা আবার আইজিপি নির্দোষ। আইজিপি যদি এন্ডোর্স না করেন, তার সামনে দাঁড়িয়ে এডিশনাল ডিআইজি কিভাবে অন্যদেরকে নির্দেশনা দিবে? যে তার মানে উনি বলেছেন যে দেখো এই নির্দেশনা আসছে, তুমি এইটা পাস করো। উনি কিন্তু ওই জিনিসটাও এড়িয়ে গেছেন। এইভাবে পদে পদে অনেক জায়গায় অপ্রাসঙ্গিক কথা আছে, তারপরে কিছু আছে একেবারে মিথ্যা কথা, যেমন 4 তারিখ রাতের বেলার যে মিটিং, সেখানে বলেছেন যে শ্রদ্ধেয় শেখ রেহানা, তারপর সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তারা ওই মিটিং উপস্থিত ছিল। এটা একেবারে পিওরলি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ওখানে আমি তো গেইটে মানে যে রুমে মিটিং হচ্ছিল, ওই মিটিং রুমের সামনে বসা, আমি এবং ডিজিএফআই, এবং পাশেই শ্রদ্ধেয় শেখ রেহানা বসা।
তো আর কোনো মানে সিভিলিয়ান কোনো ম্যাজিস্ট্রেট তো ছিলেন না, শুধু সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন আর ইউনিফর্মধারী যারা তারা ছিলেন। তো কিন্তু উনি কনফেশনাল স্টেটমেন্টে কিন্তু এটা বলেছেন। তো ফলে এইখানে অনেক অপ্রয়োজনীয়, অনেক মিথ্যা, অনেক অতিরঞ্জন, এবং এটা তাকে জাস্ট তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে এটা বলতে বাধ্য করা হয়েছে, এবং এটা লিখে দেওয়া, জাস্ট একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া। এবং ওখানে দেখবেন যে আমাকে জড়ানোর জন্য নানাভাবে চেষ্টা হয়েছে যে আমাকে কিভাবে ওইটার ভিতরে আনা যায়, তো কিছুই পায় নাই। তখন বলেছে যে মানে কি দলাদলি ছিল পুলিশের ভিতরে। এইটা তো এই বিষয়ের সাথে কোনো সম্পৃক্ত বিষয় না। এটা ওই যে স্ক্রিপ্ট লিখে দেওয়ার কারণেই তো তো এটা অনেককেই জড়ানোর চেষ্টা করা হয়েছে। শ্রদ্ধেয় শেখ রেহানা কিংবা জনাব সালমান এফ রহমান, অনেকের নাম যাতে আনা যায় এইভাবে এই স্টেটমেন্টটা করানো হয়েছে। তো এইটা উনি একেবারেই ভয়ে, মানে ফাঁসির ভয়ে ভীত হয়ে উনি এই কাজটি করেছেন বলে আমি বিশ্বাস করি। আপনি কাছ থেকে যেহেতু দেখেছেন, আপনি ওনাকে খুব ভালো করে জানেন, কারণ আপনি একদম তার কাছাকাছি, পদমর্যাদার কাছাকাছি একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অনেক অজানা তথ্য সংযুক্ত করলেন আমাদের দর্শকের জন্য, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি আপনার প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই সাথে আমি জানি না আমার জবাবগুলো কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে। তো আমি একেবারে আমার যে রিয়েলাইজেশন, আমার কাছে যে ইন্টেলিজেন্স ছিল, আমার কাছে যে তথ্য ছিল, সেগুলোর ভিত্তিতেই আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি। কে খুশি হবেন কে বেজার হবে সেটা ভেবে আমি বলিনি। তো আমি আমার এই অনুষ্ঠান যারা দেখবেন, তো আমি কথাবার্তা অনেক অগোছালো বলেছি, সে দর্শকবৃন্দ আমাকে ওইটুকু আমার সীমাবদ্ধতা ক্ষমা করবেন বলে আমি বিশ্বাস করি। সবাইকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদের। পরবর্তী অন্তরালের আলাপে আবারও দেখা হবার আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।